প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। রাজনীতি কোন পথে এগোচ্ছে এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, আপনাকেও স্বাগত জানাই। আরও আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, আহ্বায়ক, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সাবেক ভিপি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি তরুণ রাজনীতিবিদ সাকিব আনোয়ার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করে। আপনি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনি অধিকাংশ সময় দেখেছি যে ঐক্যমত্য কমিশনে আপনি অ্যাটেন্ড করেছেন। আজকে একটা বড় ধরনের বলে যে অগ্রগতি আছে, এটা জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে ঐক্যমত হচ্ছিল না। তো গণভোটের ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে এরকম খবর আমরা পেয়েছি। এখন গণভোটটা কখন হবে সেটা নিয়ে হয়তো একটু দ্বিমত আছে। এই অগ্রগতিকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক দুজন যারা আছেন এবং যারা শুনছেন। জুলাই সনদ বাস্তবায়নের আগে তো আসলে সনদটা আমরা তৈরি করতে পারবো কিনা এটা নিয়ে সংশয় ছিল। অনেকটা সময় নিয়ে ঐক্যমত্য কমিশন কাজ করেছে, দলগুলো বসেছে, আমরা প্রায় 2 মাস টানা বসে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, কাজ করেছি। কিন্তু শেষের দিকে এসে যেটা দাঁড়ালো সেটা যে বাস্তবায়নটা কীভাবে হবে সেই প্রক্রিয়া নিয়ে, এবং সেই প্রক্রিয়াটা এমন একটা অবস্থা তৈরি হলো যে তার জন্য 2 দফায় আপনার কমিশনের মেয়াদ বাড়াতে হয়েছে, কারণ মেয়াদের মধ্যে আসলে ওই জায়গাটাতে নিষ্পত্তি করা যাচ্ছিল না। এবং এটা নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সেটা প্রকাশ্যে স্বীকার করেছেন যে একটা সংকটের দিকে আমরা যাচ্ছি এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কিন্তু যেভাবে আপনি বলছিলেন যে আজকে একটা অগ্রগতি হয়েছে, যদিও এটার সূত্রপাত এর আগের দিনের যে বৈঠকটা ছিল সেখানেই মূলত গণভোটের বিষয়টা এসেছিল, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই একই দিনে গণভোটটাও আয়োজন করা যেতে পারে। সেই প্রস্তাবের কন্টিনিউয়েশন বলা যেতে পারে যে এখন যেটা দেখা গেল আজকের আলোচনায় যে অধিকাংশ রাজনৈতিক দলই গণভোটের পক্ষে। আরেকটা প্রশ্ন তৈরি হয়েছিল যেটা যে এর একটা আইনগত ভিত্তির বিষয়ে। সেখানে এর আগে প্রস্তাব ছিল যে যে পদ্ধতিতেই সরকার গঠিত হয়েছে, ওই যেটাকে আমরা বলি ডক্ট্রিন অফ নেসেসিটি, কনস্টিটিউশনের 106 অনুচ্ছেদ, সেই 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্টের একটা রায় নেওয়া যেতে পারে, একটা অ্যাডভাইজারি, তাদের একটা অপিনিয়ন নেওয়া যেতে পারে। তার ভিত্তিতে এই গণভোটটা যে আয়োজন করা হবে সেটার ব্যাপারে একটা অ্যাডভাইস তাদের পক্ষ থেকে নেওয়া যেতে পারে, এবং তার ভিত্তিতে গণভোট। এবং গণভোটটা তো আসলে এই সনদের যে ভিত্তিটা তৈরি করবে, তাতে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার তারা এটাকে আর অ্যাভয়েড করতে পারবে না, যেটা নিয়ে একটা সংশয় ছিল, যে অবিশ্বাসের জায়গা ছিল যে যারা ক্ষমতায় যাবে তারা পরে এটা বাস্তবায়ন করবে কিনা সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু এখনও দুটো একটা জায়গায় সংশয়ের বিষয় রয়েছে। তার মধ্যে একটা হলো যে গণভোটটা কবে হবে। এখনও কোনো কোনো রাজনৈতিক দল চাইছে যে গণভোটটা আগে আয়োজন করা হোক, অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তিটা তৈরি হোক, জুলাই সনদ যে পরবর্তীতে বাস্তবায়ন হবে, নির্বাচনের পর যে নির্বাচিত সরকার আসবে তারা বাস্তবায়ন করবে, সেই ভিত্তিটা আগে তৈরি হোক, তারপরে আমরা নির্বাচনের দিকে যাই। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল তার বিপক্ষে আছে, যেটা বিএনপির পক্ষ থেকে এর আগে প্রস্তাব করা হয়েছিল যে যেদিন নির্বাচন হবে নির্বাচনের দিনই এই আয়োজনটা করা হোক। কিন্তু আমরা মোটামুটি একটা জায়গায় তো এসেছি, আশা করা যায় যে এই জায়গাতেও একটা সুরাহা করা যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন রাজনৈতিক দলের। কোনোটাতে হয়তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, কোনো জায়গায় হয়তো জামাতের নোট অফ ডিসেন্ট থাকতে পারে, কোথাও নাগরিক ঐক্যের থাকতে পারে, কোথাও এনসিপির থাকতে পারে। এই বিষয়গুলোকে আমরা আসলে কীভাবে নিষ্পত্তি করব? কারণ এইগুলো নিয়ে আমরা নোট অফ ডিসেন্ট বা জুলাই সনদে আসলে কোথায় কোথায় আমরা সবগুলো দল একমত হয়েছে, ওটা নিয়ে আবার নতুন করে আপনাকে জিজ্ঞাসা করবো, তখন একটু পরিষ্কার করে বলেন। গণভোট একটা জায়গায় এসেছে সব রাজনৈতিক দল, এটা সবচেয়ে বড় অগ্রগতি আজকে। ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি কিভাবে দেখেন? বিশেষ করে কবে হবে এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে, বিশেষ করে দেশের দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে যারা সমমনা, তারা বলছে নির্বাচনের দিন। জামাত চাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে এটা হয়ে যাক। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে দুজন আলোচককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনবান্ধব এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি দল। তারা সবসময়ই জনগণের প্রত্যাশা, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপরই তারা নজর রাখে।
এক্ষেত্রে জুলাই সনদের যে বিষয়টা এসেছে এটা তো বিএনপি অপোজ করেনি। এখন কথা আসছে যে সময়টা কবে এই গণভোটটা করা যেতে পারে। সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা প্রস্তাবনা এসেছে যে এটা যেদিন জাতীয় নির্বাচন হবে সেই দিনই এই গণভোটটা করা যেতে পারে। আমরা জুলাই চার্টারের বিপরীতে না, কিন্তু এখন যদি একটা রেফারেন্ডাম করা হয়, রেফারেন্ডামে ইলেকশন করতে যে খরচ এবং এটা আনুষঙ্গিক এটার পূর্বাপর যে কতগুলো পরিস্থিতি সেটাকে বিবেচনায় রেখেই বলা হচ্ছে যে এত খরচ না করে বা এটাকে নিয়ে কোনো ধূম্রজাল সৃষ্টি না করে আমরা যদি গণভোটটা ওই নির্বাচনের দিনই করি তাহলে আমাদের একটা রাষ্ট্রীয় সাশ্রয় হলো, তার পাশাপাশি আমরা জনগণের প্রত্যাশা বা জনগণের রায়টাও আমরা সেখান থেকে নিয়ে নিতে পারি। আর এই জুলাই সনদের সাথে অন্যান্য অনেকগুলো বিষয় কিন্তু বিএনপির ঐক্যমত আছে, যেটা আমার সহ আলোচক ভাই বললেন যে এখানে কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু মেজর পয়েন্টে বিএনপি কিন্তু সবার সাথে কিন্তু একমত পোষণ করছে। তো এটা আমার মনে হয় কোনো বড় কোনো ইস্যু নয়। ইলেকশনটা এই গণভোটটা কবে হবে না হবে এটা বিষয় না। আমরা যেহেতু এগ্রি করছি যে ঠিক আছে আমরা জুলাই চার্টার বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের একটা আমরা মতামত নিব, সে মতামতটা যদি আমরা একই দিনে করি তাতে কোনো অসুবিধা তো নাই। এখন যেহেতু জনগণের একটা প্রত্যাশা বা জনগণের একটা সংশয় থাকতে পারে যে যারা পাওয়ারে যাবে তারা এটা বাস্তবায়ন করবে কিনা, তো সেটাও তো আমরা দূর করে দিলাম। আমাদের দলীয় হাইকমান্ড থেকে কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে আমরা এই জুলাই চার্টারের বিপরীতে না, এবং সেটা যদি একদিনে হয় সেটা হলে হয় কি যে এই যে প্রশাসন বা এই যে একটা লঙ্কা কাণ্ড বা এই যে নির্বাচন কেন্দ্রিক যে একটা বিরাট বড় একটা ব্যবস্থাপনা, এটা করার পরে আবার সেটার যে রিয়াকশনটা কী হয়, পোস্ট রেফারেন্ডাম যে রিয়াকশনটা, সেটার জন্যই হয়তো বিএনপি মনে করতেছে যে সার্বিক পরিস্থিতি এখন নির্বাচনমুখী। নির্বাচনী এই পরিবেশকে যাতে কোনো ব্যাহত না করা হয়, এটাকে সুন্দরভাবে যাতে আমরা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাই। যদি এমন একটা কিছু হয় তাহলে যদি ফেব্রুয়ারিতে যে কমিটমেন্ট আছে এই বর্তমান সরকারে সেটা যদি আবার ব্যাহত হয় এই রেফারেন্ডামকে কেন্দ্র করে, তাহলে তো এটা অন্যরকম হবে। তো সেই ক্ষেত্রেই আমাদের দল থেকে একটা নির্দেশনা দেয়া আছে যে আমরা রেফারেন্ডামের পক্ষে আছি, কিন্তু সময়টা নিয়ে এখানে একটা বিষয় একটু নোট অফ ডিসেন্ট আসছে, হয়তো সেটাও কেটে যাবে আশা করি। অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ। সাংবাদিক হিসেবে আপনি দুজনের বক্তব্য শুনেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ হচ্ছিল ঐকমত্য কমিশনের। রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু যারা এখানে আছে সবাই যে সব জনগণের প্রতিনিধিত্ব করে সেটা তো এখন হলপ করে বলা যায় না। তার মানে জনগণের কাছে যাওয়া সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম, সেই প্রস্তাবটাই এসেছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি এ যাবৎকাল পর্যন্ত এই ইস্যুতে যতবার কথা বলেছি আমার একটি লক্ষ্য বস্তুতে আমি সবসময় অটুট ছিলাম, এবং আমার কেন যেন মনে হয়েছে সেটি একেবারে প্রায় শতভাগ পূর্ণ হবার জায়গায় পৌঁছে গেছে। কারণ এই যে মতানৈক্য রাজনৈতিক দলগুলোর ভেতরে কাদা ছোড়াছড়ি বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি, সেটি কিন্তু আজকে যে জায়গায় এসে পৌঁছালো, আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, জুলাই সনদের স্বাক্ষরের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলো দেখেছি, আলটিমেটলি তারা কিন্তু সবাই এসে এক মোহনায় মিলিত হয়েছে। যেমন জুলাই সনদের ক্ষেত্রে এসছে, এখন যেটি এসছে সেটি কদিন আগেও এই বিষয়গুলো কিভাবে সুরাহা হবে সেটি নিয়ে 106 অনুচ্ছেদ পর্যন্ত মানুষ সবাইকে ওই দিকে তাকাতে হয়েছে, এবং একটি ভরসার জায়গা ছিল বা শেষ আস্থার জায়গা ছিল যে যদি না হয় কোনোভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্যাচআপ, তাহলে সেটি 106 গিয়ে সমাধান হবে। কিন্তু 106টা একটু ব্যাখ্যা করেন, জনগণ তো সব বুঝবে না। 106-এর ব্যাখ্যাটা হলো এরকম যে পদ্ধতিতে এখন অন্তর্বর্তীকালীন সরকার আদালতের কাছে আদালতের একটি ভার্ডিক্ট, আদালত থেকে নির্দেশনা একটি আসতে লাগবে, সেই নির্দেশনার মাধ্যমে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দেওয়ার পর এই সরকার কোন পদ্ধতিতে গঠন হবে সেটির কোনো দিক নির্দেশনা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন কিন্তু এই 106 অনুচ্ছেদেই গিয়ে তখন সেখান থেকেই এটি এসছে। এই যে অমীমাংসিত ইস্যু যেটি ছিল সেখানটা তো সবাই মনে করেছিল যে শেষ পর্যন্ত মনে হয় ওখানটা দিয়ে যেতে হবে। কিন্তু আমি সাধুবাদ জানাতে চাই রাজনৈতিক দলগুলোর যারা নেতৃত্বে আছেন এবং এই যে বৈঠকে যারা বসছেন, আমি বলি যে সবাই সব জায়গা থেকে কিন্তু অনেকটা ছাড় দিয়েছেন, ছাড় দিয়ে আজকে এই এক জায়গায় এসে বসেছেন। এবং সেক্ষেত্রে আমি বলবো যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেকটাই ছাড় দিয়েছে, যেটি বিএনপির জায়গা থেকে বড় দল হিসেবে গো ধরে বসে থাকলে হয়তো এই ঐক্যের জায়গায় পৌঁছানোটা খুব কঠিন হতো। তো আপনি যদি দেখেন এই যে গণভোটের কথা কারা বলেছে, প্রথম
প্রথম গণভোটের কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি। একইভাবে আপনার উচ্চকক্ষের ভোটের বিষয়টি পিআরের বিষয়টি জামাত প্রথমে সামনে নিয়ে আসছে। তো সেই জায়গায় কিন্তু জামাত একেবারে অটুট অক্ষুণ্ণ থেকে বা একরকম বলেন একরোখা থেকে উচ্চকক্ষে পিআরের বিষয়ে একটি তারা চাপ তৈরি করতে পেরেছে এবং অনেকটা মীমাংসার মতো জায়গায় পৌঁছে গেছে। আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নবগঠিত দল, তারা যে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই যেটি এখন বলা হচ্ছে যে গণভোট, সেটি তারা চেয়েছিল, সেখানেও বিএনপি এটির পক্ষে ছিল না শুরুতে, কিন্তু তারা কিন্তু সেখানটাতেও এসছে। তো আমি এই জন্য বিএনপিকে সাধুবাদ জানাবো যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য তারা অনেকটা ছাড় দিয়েছে এবং আজকে এই জায়গায় এসে তারা উপনীত হয়েছে। এখন আপনি যেটি বলছিলেন বা আমার দুজন সহ-আলোচক যে কথাটি বলছিলেন যে এখন কোন পদ্ধতিতে এই গণভোটটি হবে, যে দেখেন গণভোট হওয়া আর একটি সাধারণ জাতীয় নির্বাচন করতে নির্বাচন কমিশনের কর্মযজ্ঞ কিন্তু একই। সারা দেশে ভোটের আয়োজন করতে হবে, নাম হোক গণভোট, কিন্তু বিশাল আয়োজন, যেটি বিশাল কর্মযজ্ঞ। এর চেয়ে বড় কর্মযজ্ঞ একটি দেশের জন্য বাংলাদেশের অন্ততপক্ষে আর কোনো কর্মযজ্ঞ নাই। তো সেই কর্মযজ্ঞটি দুবার করতে লাগবে। আরেকটি অচলায়তন, অনিশ্চয়তা এবং ট্রাম্প কার্ড যারা পতিত শক্তি তারা খেলে দিতে পারে। এই যদি এই নির্বাচনের আগে, যেটি জামাত ইসলামের পক্ষ থেকে নভেম্বর বা ডিসেম্বরে যাওয়া হচ্ছে, এরকম কোনো কিছু একটি হয় এবং সেখানটাতে যদি কোনো রকম বিশৃঙ্খলা বা ব্যত্যয় বা কারো পক্ষে বিপক্ষে যারা চাইছে না যায় এবং সেটিকে কোনো রকম একটি ট্রাম্প কার্ড হিসেবে পতিত শক্তি সেটিকে ব্যবহার করতে পারে, যেটির মাধ্যমে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে বা প্রলম্বিত হতে পারে, প্রলং হতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন ম্যাক্সিমাম রাজনৈতিক দল যারা এখানটাতে ঐকমত্য কমিশনে এক টেবিলে বসেছেন, তাদের মধ্য থেকে আমি যেটি দেখছি, উনি যেহেতু বিভিন্ন সময় ওই বৈঠকে উনিও অংশ নেন, উনিও আরও ভালো জানবেন, সেটি হলো যে অধিকাংশ রাজনৈতিক দল হাতে গোনা দুই একটি বাদে সবাই এখন এই ভোটের সময়ে একই দিনে এই আপনার যেটা বলা হচ্ছে গণভোট সেটিকে, এবং সেটি একটি সুষ্ঠু সমাধান হতে পারে এখন পর্যন্ত। এবং অমীমাংসিত এখনও যে বিষয়গুলো রয়ে গেছে যেটি উনি বলছিলেন, আমি বিশ্বাস করতে চাই এবং ভরসাও রাখতে চাই যে ভোটের আগে যখন নির্বাচনী ট্রেনে উঠে যাওয়ার বা তফসিল ঘোষণা করবার বিষয়টি কাছাকাছি চলে আসবে, যেটা সরকার প্রধান বা তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেটি বলেছেন, সেই পর্যন্ত যাওয়ার আগেই এই অন্যান্য যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান হয়ে যাবে বলে মনে করি। সাকিব আনোয়ার, আপনি বলছেন যে নোট অফ ডিসেন্ট বা যেগুলো আমরা ঐক্যমত্য পৌঁছেছি, মানে সমাধান হয়েছে যেগুলা, মানে সবগুলো যেসব প্রস্তাবে সবগুলো রাজনৈতিক দল রাজি হয়েছে বা করতে রাজি হতে, যেটা মূলত জুলাই সনদ যেটা হবে জাতীয় সনদ, সেই মেইন পয়েন্ট যদি দু একটা একটু বলেন যে এইগুলো তো মোটামুটি সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে। আর নোট অফ ডিসেন্ট নিয়েও বলছিলেন। এইটা বলার সাথে সাথে একটা কোশ্চেন করি, আমরা সাধারণভাবে ধরে নিই যে সব রাজনৈতিক দল যেসব পয়েন্টে ঐক্যমত্য হয়েছে জনগণ তার পক্ষেই রায় দিবে গণভোট হলে, এটা আমরা সাধারণভাবে ধরে নিই। যদি কোনো কারণে বা কোনো আশঙ্কা আছে কিনা, যদি পাশ না হয়, এরকম কোনো আশঙ্কা কি আছে? হ্যাঁ, পাশ না হওয়ার আশঙ্কা নাই। এভাবে যদি চিন্তা করি তাহলে তো মানে হাসিনা টাইপের ব্যাপার হয়ে গেল যে নির্বাচন করলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। হ্যাঁ, যদি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সবগুলো রাজনৈতিক দল যে বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছেছে, সেই বিষয়গুলো নিয়ে আমি যদি জনগণের কাছে যাই, যারা জনগণের প্রতিনিধিত্ব করে তারা যেহেতু ঐক্যমতে পৌঁছেছে, ফলে তাদের পক্ষে রায় আসবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আমরা যদি এটা ধরেই নেই যে জনগণের পক্ষে হ্যাঁ ভোটই দিবে, তাহলে আসলে তো গণভোটের প্রয়োজনও পড়ে না। ফলে আমরা ওই সংসদের মধ্যে থাকতে চাই, তাইলে ওখানেই আসলে ডেমোক্রেসির সৌন্দর্যটা থাকবে। জনগণের দলগুলো এটার পক্ষ প্রচারণা চালাতে হবে, আমার প্রতীকে ভোট দেওয়ার সাথে সাথে সনদেও ভোট দিন, এটাও তো বলতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে। এবং আমরা তো তখন প্রত্যেকেই
জামাত হয়তো তার পক্ষে ভোট চাইবে, বিএনপি তার পক্ষে ভোট চাইবে, গণতন্ত্র মঞ্চের যে দলগুলো আছে, নাগরিক ঐক্য, তারা তাদের দলের প্রতিনিধির জন্য ভোট চাইবেন। কিন্তু যেসব বিষয়ে আমরা সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছেছি, আমার ওখানে যদি 10টা ক্যান্ডিডেট থাকে কোনো একটা কনস্টিটিউন্সিতে, তো 10 জনই আসলে এই সনদের পক্ষে আপনার রায়টা দিন, সেটা আমরা চাইবো। সেখানে যেটা সুলতান ভাই বলছিলেন যে প্রতি স্বৈরাচারের যে যারা এখনো সমর্থক, আমরা বিভিন্ন জরিপে দেখছি যে কিছু কিছু এখনো সমর্থক আছেন তারা, এবং এটা মানতেই হবে, কিছু সমর্থক যাদের আছে তারা হয়তোবা কিছু ক্ষেত্রে এখানে হয়তো না ভোট দিতে পারে, এই সনদের পক্ষে তারা থাকবে না, স্বাভাবিক। যদি তারা ভোট কেন্দ্রে আসে, আমরা চাই তারাও ভোট কেন্দ্রে আসুক, আমরা চাই প্রত্যেকেই ভোট দিক। এবং এর বাইরে আমরা প্রত্যাশা করি যে জনগণ এর বিরুদ্ধে আসলে ভোট দেবে, এটা আসলে হওয়ার কথা না। আমি একটু সুলতান ভাইয়ের কয়েকটা কথাকে একটু অ্যাড্রেস করি। যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় এসছে, এখানে কিন্তু আমাদের জোট গণতন্ত্র মঞ্চের একটা উল্লেখযোগ্য অবদান আছে বলতে হবে। কারণ সর্বশেষ যে বৈঠকটা হয়েছিল ঐকমত্য কমিশনের, সেই বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে আপনারা নিজেরা বসেন, নিজেরা কথা বলেন, নিজেদের দূরত্বগুলো আপনারা কমিয়ে আনেন, তারপরে আমরা বসি। আমাদের কিন্তু এই সময়টা যে দেওয়া হয়েছিল, অনেক দিনের গ্যাপ দিয়ে কিন্তু আসলে আজকে বসা হয়েছে। এই গ্যাপটা দেওয়া হয়েছিল ওই কারণে, এবং গণতন্ত্র মঞ্চ এই উদ্যোগটা নিয়েছিল। যেমন এনসিপির কথা ভাই বলছিলেন যে এনসিপির দাবি ছিল গণভোট, এনসিপির দাবি ছিল গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের কথা তারা বলছিল। আমরা যখন বসেছিলাম, আমরা প্রথম দফায় গণতন্ত্র মঞ্চ, আমরা 3টা দলের সাথে বসেছি, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং এবি পার্টি। আমরা গণতন্ত্র মঞ্চের 6 দল এবং এই 3টা দল মিলে 9 দলের সেই বৈঠক থেকে কিন্তু আমরা এই জায়গাতে এসেছি যে আমরা গণভোটের ব্যাপারে মানে একমত হলাম, এবং আমরা নির্বাচনের দিনেই এটা আয়োজনের ব্যাপারে একমত হয়েছি। এরপরে আমরা বাম দলগুলোর সাথে বসেছি এবং সেখানেও আমরা মোটামুটি সবাইকে একটা জায়গায় আনতে পেরেছি। ফলে আমাদের একটা মানে গণতন্ত্র মঞ্চ জোট হিসেবে আমাদের এই জায়গাতে আসার ক্ষেত্রে একটা অবদান রয়েছে। আর একটা বিষয় হচ্ছে ইসলামী দলগুলো, বা আপনি যদি বলেন যে জামাত ইসলাম যদি তারা আগেই নির্বাচন মানে এই গণভোটটা চাইছে, এখন এই ধরনের কিছু বিষয় আপনি সামনে নিয়ে এসে যদি পরিস্থিতিটাকে জটিল করতে চান, তাহলে আপনি যে কোনো কিছু আনতে পারেন। ভাই যেটা বলছিলেন যে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে, জামাত ইসলামের চাহিদা কিন্তু উচ্চকক্ষে পিয়ার না, তাদের হচ্ছে যে 2 কক্ষে পিয়ার। যদি আমাদের এখন উচ্চকক্ষ তো নাই, আমি যখন জুলাই সনদ বাস্তবায়ন করব তারপর উচ্চকক্ষ হবে। তার মানে এবারে যে নির্বাচনটা হতে যাচ্ছে এখানে উচ্চকক্ষ থাকছে না, তার মানে জেনারেল অ্যাসেম্বলি। তাদের পিয়ার পদ্ধতির যে নির্বাচনের তারা দাবি করছে সেটা জেনারেল অ্যাসেম্বলিতে। এটা তো কমিশনের কোনো প্রস্তাবের মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না। তা আপনি নতুন করে এখন এটা নিয়ে আসছেন। এখন এইভাবে যদি আপনি বিভিন্ন বিষয় নিয়ে আসতে থাকেন, তাহলে অচল অবস্থা তৈরি হবে। কিন্তু ওইটা আসলে ভাঙা, আসলে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে সম্ভব না। কারণ আপনি চাইছেনই যে কোনো একটা সংকট তৈরি হোক, কোনো একটা অচল অবস্থা তৈরি হোক। এটা যদি হয় আপনার ইন্টেনশন, তাহলে আপনি আসলে কোনোভাবেই দলগুলোকে এক জায়গায় আনতে পারবেন না। ডক্টর কামরুজ্জামান কায়সার, সাকিব আনোয়ারের কথা শুনলেন। এই যে গণভোটের প্রসঙ্গ যে অগ্রগতিটা হলো, যদি আমরা জাতীয় নির্বাচন যেদিন হয় সেদিনই ভোটটা হয়, একটা জিনিস এর আগে ছিল যে ধরুন বাংলাদেশে যারা আছে, বিএনপির ভোটার আছে, জামাতের ভোটার আছে, বা বামপন্থী বা অন্যান্য অপরাপর সব রাজনৈতিক দলেরই কম বেশি ভোট আছে। কিন্তু আরেকটা দল, যে দলটির নেতা ফ্যাসিস্ট যাকে আমরা বলি, তিনি পালিয়ে গিয়েছেন, তারপরে আওয়ামী লীগের তো সাধারণ ভোটার আছে, তাই না? কিন্তু এর আগে যেটা ছিল যে এই ভোটারগুলো তাহলে কারে ভোট দিবে বা কোন দল এদের ভোট টানার চেষ্টা করবে। কিন্তু জুলাই সনদ যদি যোগ হয়, জুলাই মানে গণভোট, তাহলে এই গণভোট যাতে পাস না হয়, এটার জন্য তো আওয়ামী লীগের লোকজন যেতে পারে। মানে এখানে কোনো দেখেন কিনা, মানে চ্যালেঞ্জেস কি কি থাকতে পারে? অবশ্যই তারা তো আর জুলাই কনসেপ্টে বিশ্বাসী নয়। জুলাই তাদের একটা মনোপীড়ার কারণ। তো সেক্ষেত্রে এই জুলাই সনদের উপরে যখন গণভোট হবে, আওয়ামী লীগ তো জুলাই সনদের পক্ষে ভোট দিবে না, এটাই খুব স্বাভাবিক। এবং তারা চেষ্টা করবে এটাকে আরও একটু বিভ্রান্তি বা এটাকে পুঁজি করে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্যে। তা আমরা সেই সুযোগটা কেন দিব? এটা তো আমাদের যারা অ্যান্টি আওয়ামী বা ফেসিস্ট বিরোধী আমাদের যে শক্তি, আমরা একটা মহড়ায় এসেছি, আমরা এমন কিছু করব না যে কাজের প্রেক্ষিতে আমাদের যে সুষ্ঠু সুন্দর নির্বাচনী যে আবহ, এটা যাতে নষ্ট না হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এটা করি, আপনি ধরে রাখতে পারেন যে আওয়ামী লীগের তো একটা ভোট আছে। তারা যে পালিয়ে গেছে বলে যে তাদের নাই, ভোট নাই, এটা তো বলা যাবে না। তাদের প্রায় আপনার 30% মতো ভোট আছে। এই 30% ভোটও যদি আপনার এখানে যুক্ত হয়, জুলাই সনদের বিপক্ষে যায়, এটাও কিন্তু আপনার একসময় তারা একটা প্রশ্নবিদ্ধ করতে পারে যে জনগণের একটা বড় অংশ এখানে জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে না। তা আমরা এই সুযোগটা কেন দিব?
আমরা যদি সেটা ইলেকশনের দিনই করা যায়, এখানে আমাদের যেটা আমি এর আগে বললাম যে আমাদের রাষ্ট্রীয় খরচও কম হয়, আমাদের স্মুথ যে গ্র্যাজুয়েশনটা বা স্মুথ আমরা এখান থেকে বেরোয় আসতে পারি, সব কিছু মিলিয়ে তো আমরা এমন কিছু করব না যাতে আমাদের ফেসিস্টকে আরেকটা সুযোগ দেওয়া যায়। তো সেই সুযোগটা আমরা কেন দিচ্ছি, এটা কেন আমরা বুঝতেছি না যে এমন কিছু করা যাবে না নির্বাচনের আগে যাতে আমাদের নির্বাচনের পরিবেশে একটা আঘাত আসে বা একটা বিঘ্ন সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি এখন যেভাবে বিভিন্ন দলগুলো নির্বাচনী মোহনায় চলে এসেছে, অনেকেই আপনি তাদের প্রার্থী সিলেকশন করে ফেলেছে, অনেককে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তারা মাঠে কাজ করছে। তো সব কিছু মিলিয়ে আমি তো মনে করি যে নির্বাচনমুখী মানুষের অগ্রযাত্রা সামনে এগিয়ে যাচ্ছে। জামাতের অবস্থানটাকে কিভাবে দেখেন? জামাতের অবস্থান আগেই চাচ্ছে। জামাতের অবস্থান তো তারা তো 300 আসনের নির্বাচনী প্রার্থী আগেই তারা সেটেল করে ফেলেছে। এখন যে জিনিসটা হয়েছে যে তারা চাচ্ছে তাদের মতো করে নির্বাচন করার, যে তাদের কিছু বিষয় পিআর পদ্ধতি, জুলাই সনদের নিশ্চয়তা, বিভিন্ন কিছু করে যে এই যে একটা ধূম্রজাল সৃষ্টি করা, এটা তো আসলে গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। আপনি পিআরের কথা বলবেন তো পিআরের এই বিষয়টা তো এটাও তো একটা জটিলতার বিষয়। পিআর সিস্টেম যেসব দেশে কার্যকরী সেই সব দেশগুলোর ডেমোক্রেসি কতটা স্টেবল সেই জিনিসটা আমাদের ভাবতে হবে। নেপালে 17 বছরে আপনার 15 বার পিআর সিস্টেমের জন্য সরকার পরিবর্তন হয়েছে। তারপর আপনার ইসরায়েল, যে দেশটার কথা আমরা আসলে মুখে আনতে পারি না, সেই দেশেও কিন্তু আপনার এই পিআর পদ্ধতির কারণে তাদের দেশের সরকারি স্থিতি অবস্থা কিন্তু থাকে না। তো সব কিছু মিলে আমরা এমন একটা পদ্ধতি কেন নিব যেই পদ্ধতির ব্যাপারে আমাদের জনগণ জানে না? এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো আপনি যদি পিআর পদ্ধতি চালু করেন তাহলে যারা স্বতন্ত্র দাঁড়াবে, যে প্রার্থীরা স্বতন্ত্র দাঁড়াবে, ওই স্বতন্ত্র প্রার্থীদের ভোটের প্রেক্ষিতে যে আনুপাতিক হারে তাকে আপনি কি বরাদ্দ দিবেন, তাকে কয়টা সিটে আপনি জাতীয় সংসদে দিবেন, তার তো কোনো মার্কার নাই বা তার তো কোনো দল নাই। হ্যাঁ, তাহলে তাকে কিভাবে আপনি দিবেন? এই বিষয়টা তো পরিষ্কার করছে না। তো সেই জন্য আমি মনে করি এমন কিছু ধূম্রজাল বা এমন কিছু জটিল কিছু এই মুহূর্তে আনা উচিত না। আমাদের দীর্ঘ 17 বছরে আমরা কিন্তু গণতন্ত্র যে স্বাদ সেটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা ভোট দিতে পারি নাই, আমাদের যে স্বাধীনতা এবং আমাদের যে ভোটের যে একটা তৃপ্তি সেটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন অজুহাত তুলে আমার মনে হয় এই ধরনের আর কোনো ব্যাঘাত সৃষ্টি করা উচিত হবে না গণতন্ত্রের স্বার্থে। জি, অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ। যেটা বললাম একই প্রশ্ন, ধরেন এখন এর আগে আমরা আলোচনা করছি যে ফেব্রুয়ারিতে ভোট হবে, জাতীয় নির্বাচন হবে। এখন যদি গণভোট যুক্ত হয়েছে তার মানে একটা নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে। তার মানে আপনার প্রার্থী জন্য প্রতীকের জন্য ভোট চাইতে হবে, গণভোটের জন্য ভোট চাইতে হবে। কারণ গণভোটে যে ইস্যু নিয়ে হচ্ছে সেই ইস্যুর বিপক্ষে ভোটার থাকা অস্বাভাবিক কিছু না, বিশেষ করে বিশেষ সরকারের যারা সমর্থক। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর শুধু এখানে নতুন কি ভূমিকা রাখা দরকার বলে মনে করেন? দেখেন, একই দিনে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল গণভোটের বিষয়টিতে একটা আনসেটেল ইস্যু ছিল, গণভোট আদৌ হবে কি হবে না সেটি নিয়ে মতবিভেদের পর এখন যে জায়গায় এসছে তাতে নিশ্চিত যে গণভোটটা হবে। এখন যে কখন হবে সেটি নিয়ে আমি তো একটু আগেই বললাম যে দেখেন, এমন কোনো ব্যবস্থা সামনে টেনে আনা যাবে না যাতে পতিত স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠবার বা কোনো একটি ইস্যু পায় এই যে ঐক্য হয়েছে সেই ঐক্যের মধ্যে ফাটল ধরাতে। এমন কোনো কিছুতে আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছে তারাও এমন কোনো কিছুতে যাইতে চাইবেন না। তো এখানটাতে আপনি যে বিষয়ে আলোচনায় প্রায়োরিটি দিতে চাচ্ছেন যে ভোটের সময়ে যদি একই দিনে যদি ভোট হয় সেক্ষেত্রে যারা নির্বাচন করবে, যে সমস্ত দল নির্বাচনে অংশ নেবে, আওয়ামী লীগ ধরেই নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে দল হিসাবে অংশ নিতে পারবে না, কিন্তু তার একটি 15 বছর ক্ষমতায় টিকে থাকা 16 বছর তার একটি সুবিধাভোগী গোষ্ঠী তো আছেই, সমর্থক গোষ্ঠী আছে, তারা হয়তো এই পিআরের বিপক্ষে ভোট দেবে, জুলাই সনদের বিপক্ষে ভোট দেবে। আরেকটি জায়গা হলো দেখেন, এখানে আপনি যেটি বলছেন বা অন্যরাও যেটি বলছে যে সবাই দুটি ক্যাম্পেইন করতে লাগবে, যে জুলাই সনদে ভোট দিন, পক্ষে ভোট দিন, আরেকটা হলো আমাকে ভোট দিন। কিন্তু নির্বাচন যখন নকিং দ্য ডোর, যখন একেবারে কাছাকাছি চলে আসবে, মানে নিজের বিজয়টিকে, ওই যেটিকে বলা হয় চাচা আপন পরাণ বাঁচা, তো তখন সবাই জুলাই সনদের পক্ষে যারা এখন আন্দোলন করছে বা গণভোটের জন্য তাদের প্রার্থীদেরকেও কিন্তু নিজের আগে নিজেরটা কোনটা চাইতে কোনটা হারাবো তার চেয়ে আগে নিজেরটা আগে
ঠিক করে নেই, ওইটা পরে, তখন ওটি কিন্তু গৌণ বিষয় হয়ে দাঁড়াবে, ওটি আর মুখ্য বিষয় থাকবে না। আরেকটি জায়গায় আপনাকে মাথায় রাখতে লাগবে, যদি সব দলই চায় যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন হোক, তাহলে গণভোটে যেতে লাগবে কেন? তাহলে তো গণভোটের প্রয়োজন ছিল না, তাহলে তো হয়ে যেত হ্যাঁ ঠিক আছে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন যেহেতু সবাই একমত হচ্ছে না জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, সেই জন্যই তো গণভোটের প্রসঙ্গ এসছে। জনগণের রায় নিয়ে, জনগণের রায়, আইনি ভিত্তি দেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য ওখানটাতে পক্ষে যাবে, কত পার্সেন্ট ভোট যাবে তার পক্ষে, এখানটাতে হবে যে কত পার্সেন্ট বেশি হয়েছে, যে পক্ষে বেশি থাকবে সেই পক্ষে উইনিং হবে, যে না 100%-এর ভিতরে 56% এসছে যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন করতে লাগবে, আইনি ভিত্তি দিতে লাগবে, তখন এটি হবে। যদি কোনো কারণে যদি সেটি 44% হয়ে যায় যে না পক্ষে এসছে 44%, বিপক্ষে গেছে 56%, তখন তো আর সেটি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপার থাকবে না। এই বিষয়গুলোকেও কিন্তু আমলে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে গণভোটের জায়গায় যেতে হবে। গণভোট হবে, এই যে ঐক্যমত্যে এসছে এটি একটি সুন্দর, একটি সবার মতের প্রতিফলন ঘটেছে। আমি মনে করি যে আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে, যেটিকে বর্তমান সরকার বলতে চায় এ যাবৎকালের সবচেয়ে মহা উৎসবে পরিণত করতে চায় এই সরকার, সেটি যদি করতে চায় তাহলে এই নির্বাচনের আগে আর অন্য কোনো ইস্যুকে বেশি গুরুত্ব দিতে গেলে ওটি কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলবে। জি, অনেক ধন্যবাদ সাকিব আনোয়ার। আপনার কাছে যেটা একটু জানতে চাই যে জুলাই সনদটা নিয়ে যদি একটু বলেন, বিশেষ করে কোন কোন পয়েন্টে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসলো? আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একমত হতে পেরেছি। কিছু কিছু জায়গা তো থাকে যে দলগুলো তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে, সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে হয়তো ছাড় দেয়নি। কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু অংশে ঐক্যমতে আসা গেছে, কিছু অংশে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনেকগুলো স্টেপ আছে, মানে নতুন যে প্রস্তাব সেই প্রস্তাবে ওই স্টেপে একটা সময় গিয়ে আছে আপনার র্যাঙ্ক চয়েস ভোটিং, ঠিক ওই জায়গাতে এসে ওই এতগুলো স্টেপ পর্যন্ত সবাই একমত, ওই জায়গাতে এসে বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট আছে। আবার এর পরে ঠিক ওই জায়গার পরে আবার স্টেপগুলো সেগুলোতে আবার মানে মোটা দাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারো আপত্তি নাই, কিন্তু ওই তত্ত্বাবধায়ক প্রসেসগুলোর মধ্যে আসলে কোনটার পরে কোনটা, মানে আমাদের তো এখানে যে এইভাবে যদি না পাওয়া যায় তাহলে আমরা কিভাবে যাব, এইভাবে যদি না পাওয়া যায় তাহলে কিভাবে যাব, সেই জায়গাতে কিছুটা মতানৈক্যের জায়গা আছে। আবার যেমন ধরুন 70 অনুচ্ছেদ, এখানে মোটা দাগে ম্যাক্সিমাম দল আপনার দুটো পয়েন্টের কথা বলেছে, আস্থা ভোট এবং অর্থ বিলের কথা। বিএনপি সেখানে আরো দুটো বিষয় উল্লেখ করেছে। এখন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু হয়ে দাঁড়াবে না যদি আমরা যতটুকু পর্যন্ত আমরা আসলে আসতে পেরেছি, একমত হতে পেরেছি, সেই জায়গাগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি। তবে কিছু জায়গা আছে যেগুলো নিয়ে আমরা আমাদের দল পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা খুব স্ট্রং আমাদের পজিশন ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা আসলে একমত হতে পারিনি। যেমন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, যেমন একজন ব্যক্তি তিনি সরকার প্রধান কতদিন থাকতে পারবেন, 10 বছর নির্ধারণ করা হয়েছে। আমরা মনে করি এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কতটা স্বচ্ছভাবে হচ্ছে। আপনি যদি এই স্বচ্ছতাটা আনতে পারেন তাহলে একজন 50 বছরও যদি রাষ্ট্র পরিচালনা করেন তারপরও তিনি স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না, যদি এগুলো আপনি কনফার্ম করতে পারেন। কিন্তু আমরা ওই জায়গাতে, যেমন আমরা নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে একটা জায়গায় এসছি, কিন্তু এর বাইরে দুর্নীতি দমন কমিশন, বিশেষ করে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মানে এক্সিকিউটিভের হিসাব যিনি করবেন তার নিয়োগ যদি এক্সিকিউটিভের হাতে হয় তাহলে আপনি তার কাছ থেকে কি প্রত্যাশা করতে পারেন? বাংলাদেশের রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়েছে 54 বছর আমরা জানি। ফলে এই জায়গাগুলোতে সুযোগ এসেছিল আমাদের সামনে, কিন্তু আমরা কিছু কিছু জায়গা হয়তো মিস করব, যেগুলো আসলে হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। দু একটা বিষয় একটু অ্যাড্রেস করি। কামরুজ্জামান কায়সার ভাইয়ের একটা কথা তিনি বললেন যে 30% হয়তো পতিত স্বৈরাচারের ভোট আছে। আমি মনে করি যে আসলে এতটা হবে না, কিছু কিছু জরিপে 18% আছে, এটা বড় জোর আমি মনে করি 18%ও না, হয়তো 15-16% পর্যন্ত হইতে পারে, এর বেশি মনে করি না। আরেকটা বিষয় হলো, ভাই বললেন যে স্বতন্ত্র প্রার্থীদের কি করবেন সেটা পরিষ্কার করছে না জামাত। জামাত তো চাই না যে পরিষ্কার কিছু হোক, পরিষ্কার করতে চাইলে তারা পরিষ্কার করতো। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টা কেন? কারণ পরিষ্কার করতে চাই না, আমি বলি ধরেন আপনি যদি রাস্তায় বের হন, 300 আসনের প্রার্থী ইতোমধ্যে ঘোষণা করেছে জামাত, তারা আবার বলেছে 100 আসন আমরা ছাড় দিব, যাই হোক, সেখানে আপনি তাদের পোস্টারগুলোতে দেখবেন যে ঢাকা অত আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই,
ভাই আপনি যদি পিআর পদ্ধতিতে যান তাহলে তো আপনি ঢাকা ওই আসনের সংসদ হিসেবে তাকে দেখতে চাইবেন কি চাইবেন না সেটা তো আসলে ইম্পর্টেন্ট বিষয় না। কারণ আপনার ধরেন যে ঢাকা 10, আমি ধরলাম ঢাকা 10-এ জামাতের প্রার্থী 3 লাখ ভোট পাইছে, আর তার প্রতিদ্বন্দ্বী যে ছিল সে হয়তো 10,000 ভোট পাইছে, কিন্তু জামাতের ওই প্রার্থী তো আপনার পার্লামেন্টে নাও যাইতে পারে, কারণ যদি সে সিরিয়ালে উপরের দিকে না থাকে। ধরলাম জামাত এবার 60% ভোট পাইলো, ধরলাম 60%, তাহলে 60%-এ তার সিট হবে কতগুলো? 180টা। তো ওই ভদ্রলোক যে 3 লাখ ভোট পাইছে সে যদি 181 নম্বর সিরিয়ালে থাকে তাহলে সে তো আর পার্লামেন্টে যাইতে পারবে না। তাহলে আপনি কনস্টিটিউয়েন্সি ধরে ধরে প্রচারণা কেন করতেছেন? তার মানে আলটিমেটলি আপনিও জানেন যে আসলে পিআর পদ্ধতি কোনো পদ্ধতি না। আর একটা কথা হচ্ছে, বারবার জামাতের পক্ষ থেকে বলা হয় যে পৃথিবীর 90টা দেশে পিআর পদ্ধতি আছে, অল্প কিছু দেশের উদাহরণ নাকি আমরা দিই যে এই সব দেশে এটা আসলে চলে নাই। ভাই পৃথিবীর মাত্র একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, বাংলাদেশে কয়েক বছর ছিল না, তাই দেশে কি অবস্থা হয়েছিল, কয়েক টার্ম ছিল না, আমরা কি ইলেকশন দেখছি। বাংলাদেশ পৃথিবীতে একটা মাত্র দেশ বাংলাদেশ যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে। পাকিস্তানে কিছু একটা একটু ডিফারেন্ট ভাবে আছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বলি সেটা বাংলাদেশেই আছে। তার মানে বাংলাদেশের ডেমোক্রেসি এখনো ওই জায়গায় পৌঁছায় নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, এই যে জুলাই সনদ বাস্তবায়ন যেটা ভাই বলছিলেন, যে সবগুলো রাজনৈতিক দল যে সব বিষয়ে একমত হয়েছে ওগুলোর জন্য আবার গণভোটের দরকার কি? কিন্তু দরকার পড়তেছে, কারণ আমি এখন একমত হচ্ছি, সন্দেহের জায়গাটা কোথায়? এই দল এখন একমত হয়েছে কিন্তু পরে ক্ষমতায় গেলে করবে না, এই যে অনাস্থার জায়গা। ডেমোক্রেসিতে বাংলাদেশের ডেমোক্রেসি এখন ওই জায়গায় যায় নাই, ওই আস্থার জায়গা তৈরি হয় নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া একটা ভোট করতে পারি। আমাদের ওই জায়গা দাঁড়ায় নাই যে এত বড় একটা অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে সনদ বাস্তবায়ন হচ্ছে, যে সনদটা করা হচ্ছে, সেই সনদ বাস্তবায়ন কেউ করবে কিনা, করব বলার পরেও। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি এখন উদাহরণ দেন পৃথিবীর যে সমস্ত ডেমোক্রেসি মানে উন্নত ডেমোক্রেসি দেশগুলোতে আসলে কি অবস্থা হয়েছে, আপনি যদি ওই নর্ডিক কান্ট্রির হিসাব করেন যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় যারা 1 থেকে 10 নম্বরে থাকে, আর আপনার যেখানে কোনো হিসাব নাই 150-এর মধ্যে, এই হিসাব দিলে তো আসলে চলবে না। ফলে এগুলো আসলে দেশকে একটা মানে অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। আমরা আশা করি এখনো তাদের কাছে আমরা মনে করি যে তারা এই জায়গা থেকে সরে আসবেন এবং আবারও কোনো অভ্যুত্থানের দিকে যাই, দেশকে একটা মানে গণতান্ত্রিক যে ট্রানজিশনটা আমাদের দরকার, যে ট্রানজিশনটা এখন দরকার, ভোটের মাধ্যমে আপনাকে ট্রানজিশনে যাইতে হবে। তো আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন করবে, জনগণ নির্বাচন করবে। এবং আমাদের আর্টিকেল 7, আমি তো মনে করি যে আমাদের কনস্টিটিউশনের যতগুলো আর্টিকেল, আমাদের আর্টিকেল 7 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা জনগণকে ক্ষমতা দিচ্ছে। জনগণ তো প্রত্যেক ব্যক্তি তো আসলে রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না, সে তার প্রতিনিধির মাধ্যমে আসবে। এবং সেটা কিভাবে আসবে? সে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে। ফলে নির্বাচন কোনোভাবে প্রলম্বিত হোক, নির্বাচন সংকটের দিকে যাক, নির্বাচন নিয়ে কোনো অচল অবস্থা তৈরি হোক, এমন কিছু যারা চাইছেন তারাও যেন নতুন নতুন ইস্যু তৈরি করে যাতে এটা প্রলম্বিত না হয় সেটাই সবার প্রত্যাশা। এটা ডক্টর কামরুজ্জামান কায়সার, এখন তো ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের প্রসঙ্গ আসছে, সাথে এখন গণভোট যোগ হয়ে গেল, কিন্তু যারা করবে তো নির্বাচন কমিশন, তাদেরকে কিভাবে দেখেন? তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয় এত বড় একটা কর্মযজ্ঞ করতে পারবে? আপনি কি কনফিডেন্ট? আসলে আপনি যথার্থই বলেছেন, তাদেরকে তো আসলে কোনো টেস্ট কেসে ফেলানো হয়নি। যদি ধরেন একটা উপজেলা নির্বাচন বা পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় কিছু একটা হতো আর কি, লোকাল গভর্নমেন্টের নির্বাচন হলে হয়তো বোঝা যেত তাদের ক্যাপাসিটি কেমন আছে বা তাদের সক্ষমতার বিষয়টা আমরা যাচাই বাছাই করতে পারতাম। তবে তাদের আন্তরিকতার অভাব নেই, তাদের কথাবার্তা এবং তাদের আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজের যে কথাটা আপনি বললেন সেটা তো পরিষ্কার যে তারা স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনটা অত্যন্ত উৎসবমুখর হবে। এই কথাটা বারে বারেই বলছে, যেহেতু সরকার প্রধান নিজেই চাচ্ছেন যে এই নির্বাচনকে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত করতে। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে তাদের আন্তরিকতার অভাব যদি না থাকে আর প্রশাসনের সহযোগিতা যদি পাওয়া যায় সার্বিকভাবে, তাহলে একটা সুন্দর নির্বাচন হবে। এখন ওনারা প্রশাসন কিভাবে গুছাবেন, এখন পতিত সরকারের যে প্রশাসন দিয়ে যদি ওনারা করতে চান তাহলে তো সেখানে একটু স্যাবোটেজ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই দিকটাও তো একটু আপনাকে ভাবতে হবে। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, 2001 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি লতিফুর রহমান সাহেব এসেছিলেন, উনি কিন্তু আসার আগেই মাইন্ডসেট করে রেখেছিলেন যে আমি ক্ষমতায় বসার পরপরই সচিব বদলাবো, ডিসি বদলাবো, সব কিছু বদলিয়ে খুব সুন্দরভাবে আমি প্রশাসন সাজিয়ে একটা চমৎকার নিরপেক্ষ নির্বাচনের একটা পথ আমি সুগম করব। উনি কিন্তু সেটা করেছেন। তো ওনাদের কি সেই ধরনের পরিকল্পনা আছে? আমার যে ডিসি বা আমাদের যে সচিব, এখনও তো আপনার পতিত সরকারের তারাই তো এখানে অধিষ্ঠিত। আপনি আপনার ইয়েটা কি করলেন, আপনার প্ল্যানিংটা কি, কিভাবে আপনি সুন্দর নির্বাচন করার ক্ষেত্রে আপনি এদের উপরে ভরসা করে আপনি নির্বাচন করবেন, তো সেটা কতটা স্বচ্ছ নিরপেক্ষ হবে? আপনি তো টেস্ট কেস হিসেবে এরই মধ্যে কোনো নির্বাচন করেননি।
যদি আপনি লোকাল গভর্নমেন্টের কোনো নির্বাচন করতেন এবং সেটার সক্ষমতা বা সেটার আপনার ভুল ত্রুটি আপনি বুঝতে পারতেন। তো সেক্ষেত্রে আমি মনে করি এখনও সময় আছে, যারা আপনার বিগত সময়ে এই পতিত সরকারের সময় ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্টের সময়ে যারা অবহেলিত ছিল, যেসব কর্মকর্তারা সৎ নির্ভীক, যে অফিসাররা আপনার ওএসডি হিসাবে 15 থেকে 20 বছর পর্যন্ত অনেককে ওএসডি করে রাখা হয়েছে, সেই নির্ভীক ন্যায়পরায়ণ অফিসারদেরকে খুঁজে খুঁজে বের করেন। এখনও তো সচিব পদমর্যাদার আপনার প্রায় 40 জনের মতো আমরা জানছি যে তারা আগের সরকারেরই তারা তল্পি বাহক বা তাদের বেনিফিশিয়ারি। তো আমার মনে হয় যে প্রশাসন এটাকে খুব ভালোভাবে সাজাতে হবে। আর পুলিশ ডিপার্টমেন্ট এটা সবচেয়ে বড় একটা রোল প্লে করে ইলেকশনের সময়, এবং তারা তো একটা খাপছাড়া ভাব। তাদের তো যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে 4000 নতুন পুলিশ উনি নিয়োগ দিবেন আর কি। তো সেইটাই বা কীভাবে হবে? 4000 দিয়ে কি হবে? আপনার তো লক্ষাধিক পুলিশ এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনী লোক লাগবে। সেগুলোর ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? আপনাদের মানে সার্বিকভাবে যে রোড ম্যাপটা কিন্তু জনগণদের জানাতে হবে, তারপরে না আমি আর আপনি বুঝতে পারবো যে নির্বাচনটা কতটা নিরপেক্ষ হবে। সেই বিষয়গুলো আস্থায় আনতে হবে। জনগণের এই বিষয়টাকে পরিষ্কার করে জনগণকে একটা চমৎকার একটা বিষয় তুলে ধরতে হবে, তখনই বোঝা যাবে যে একটা সৎ এবং সুন্দর নির্বাচন হবে কিনা। জি, ধন্যবাদ সুলতান মাহমুদ। ওই ইসি নিয়ে প্রসঙ্গ, নির্বাচন কমিশন, আপনি সাংবাদিক, যেটা হলো যে তাদের আন্তরিকতা নিয়ে কোনো হয়তো প্রশ্ন নাই, কিন্তু কথা হলো যে পুলিশ এবং প্রশাসন তাদের ক্ষেত্রে সহযোগিতা লাগবে। এই আসলেই যে নির্বাচনের কথা ডক্টর ইউনূস বলছেন যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, এর সাথে আবার গণভোট যোগ হয়ে গেল, এই কর্মযোগ্য করার জন্য এই নির্বাচন কমিশন, আমাদের যে পুলিশ প্রশাসন, এখন পুলিশ আপনি নিউজে দেখেছেন আসামি ধরলে আসামি তাদের ক্ষেত্রে ছিনতাই করে নিয়ে যায়। আবার কেউ যদি বলে কেন চাঁদাবাজি, কোনো পুলিশের যে একটা নিউজ আসছে যে কেন চাঁদাবাজি করছে, পুলিশকে ধরে মার দিছে। তো এই পুলিশ যদি রাস্তাঘাটে মার খায়, আসামি তার কাছে ছিনতাই করে নিয়ে যায়, এই পুলিশের উপর নির্ভর করে, এই প্রশাসনের উপর নির্ভর করে ইলেকশন কমিশন এত বড় কর্মযোগ্য করতে পারবে? যদি না পারে তাহলে মানে সরকারের কি করণীয় এখানে? দেখেন, আমি যদি ছোট্ট করে বলি, সেটি হলো যে সন্দেহ, সংশয়, দ্বিধা কখনো কোনো কল্যাণ বয়ে আনে না। আপনাকে আপনার স্বার্থ, আপনার সমর্থ, আপনার যোগ্যতা, আপনার মেধা, সেটিকে নিয়ে এগিয়ে যেতে লাগবে। উনি যেটি বলেছেন সেখান থেকে একটু ওনার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করি এই কারণে যে দেখেন, বিগত দিনের যে তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে কটি নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য, উৎসব মুখর হয়েছে, সেগুলোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল কত দিনের? 3 মাসের, 90 দিনের তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সরকারের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই কমিশন স্বল্পতম সময়ের মধ্যে সবচেয়ে সুন্দর নির্বাচনগুলো করে দেখিয়ে দিয়েছে। তো এই নির্বাচন কমিশন অনেক আগে থেকে দায়িত্ব পেয়েছে। এই নির্বাচন কমিশনকে নিয়ে যত নেতিবাচক কথা হচ্ছে, অনেক আগে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। পুরনো যে নির্বাচন কমিশন ছিল নানান কারণে বিতর্কিত ছিল, সেই কারণে তারা কোনো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তো এখন কারাবন্দী আছেন, মামলা হয়েছে, একে একে দুজন প্রধান নির্বাচন কমিশনার কারাবন্দী। তো সেই প্রেক্ষাপটে যখন পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হয়েছে 5ই আগস্টের পর, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নতুন নির্বাচন কমিশন দিয়েছে, এবং তাদেরকে যাতে একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেটি প্রধান উপদেষ্টা চাইছেন, যে উৎসব মুখর নির্বাচন, সর্বকালের সবচেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি করবার জন্য তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে। এবং যে সমস্ত ব্যক্তিকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, আজও পর্যন্ত দেখবেন না তাদেরকে নিয়ে কোনো বড় ধরনের কোনো ব্যক্তিগত বা স্বার্থগত কোনো বিতর্ক উঠেছে আজও পর্যন্ত, কারো বিরুদ্ধে এরকম কোনো ওঠে নাই। 1, 2 নম্বর হলো যে অন্যরা যদি পারে, 3 মাসের সরকারের নির্বাচন কমিশনের উপর যদি আমি আস্থা রাখতে পারি, তাহলে এই সরকারের উপর পারবো না কেন? এই প্রসঙ্গটা এসছে। নির্বাচন কমিশন উনি যেটি বলেছেন যে এসেই লতিফুর রহমান সরকার এসেই সচিব পরিবর্তন করেছে, পুলিশে পরিবর্তন করেছে, তার তো সময় ছিল 3 মাস।
ইলেকশন কমিশনকে যখনই তফসিল ঘোষণা করা হয় তখন ওই ক্ষমতা পরিবর্তন করবার ক্ষমতাটি ন্যস্ত হয় ইলেকশন কমিশনের উপরে। সেই জন্য আপনাকে সময় দিতে লাগবে। এখন আপনি বলবেন যে যা ছিল সেখান থেকেই তো, আপনার উপায় কি? লোম বাঁচতে তো কম্বল চলে যাবে। আপনি যদি বেশি সবই লোম বাঁচতে থাকেন তাহলে তো কম্বলই থাকবে না। আপনার যা আছে মন্দের ভালো দিয়ে আপনাকে নির্বাচন করতে লাগবে। আপনি রাতারাতি 64 জেলায় 64 জন নতুন ডেপুটি কমিশনার বা ডিসি কোত্থেকে পাবেন? গত 15 বছরে যে ডেপুটি কমিশনাররা তৈরি হয়েছে মানে তাদের যাকে মধ্যে বাদ দিয়ে থেকে যাকে দিবেন তারাও তো একই দলেরই হবে। তাকে তার মধ্য থেকে আপনাকে দিতে লাগবে। বেছে বুছে দিতে আপনি হবে। পুলিশের কথা বলেন, সেটিও একইভাবে। পুলিশের ভিতরে যে আস্থা মনোবল হারিয়েছে, পুলিশের যে সম্পৃক্ততা বিগত সরকারের সময় ছিল লেজুর ভিত্তি করা, সেই কারণেই তো জুলাই আন্দোলনের সময় পুলিশেরও হতাহত কম হয় নাই। তো সেখান থেকে পুলিশ ভীত সন্ত্রস্ত। আবার এরই মধ্যে পুলিশের কাছ থেকে মারণাস্ত্র সরিয়ে নেবারও একটি উদ্যোগ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখেছি। তো সব মিলিয়ে এই পুলিশকে দিয়ে আপনাকে করতে হবে। রাতারাতি আপনি যদি বলেন 64 আপনার যতগুলো উপজেলা আছে সব উপজেলায় নতুন করে আপনি ইয়ে দিতে পারবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারবেন, এর মধ্যে থেকে দিতে লাগবে। আরেকটি বিষয় উনি বলেছেন, যারা 15-16 বছর বঞ্চিত কর্মকর্তা ত্যাগী, আমরা তো দেখেছি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে যে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে যারা বাড়িতে চলে গিয়েছিলেন ডেপুটি সেক্রেটারি থেকে, তাদেরকে সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি পর্যায়ে এনেছেন। দে ডু নট নো হাউ টু মুভ দ্য ফাইল। তারা তো সরকারকে সহযোগিতাই করতে পারছে না। তারা ডিপেন্ড করছে কাদের উপরে? তারা ডিপেন্ড করছে বিগত সরকারের সময় যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, যারা ডেপুটি সেক্রেটারি আছে, যারা জয়েন্ট সেক্রেটারি আছে, তাদের উপরই তো ডিপেন্ড করে। যারা আছেন কিন্তু তারা চাকরিতে নেই, ভূতাপেক্ষ যারা ছিলেন, একটা সম্মাননা দেওয়া হয়েছে তাদের বঞ্চিতের কারণে। তো এখন যাদেরকে বাড়িতে পাঠিয়ে চলে গিয়েছিলেন তাদের তো অনেককে ফিরিয়ে আনা হয়েছে, সচিবালয়ে বিভিন্ন দায়িত্বে দেওয়া হয়েছে। তারা কিভাবে কাজ করছে সেটাও তো দেখছি। আপনাকে এখন সব কিছু যদি আপনি এই সময়ের ভিতরে এই সরকারের উপরে অ্যাড্রেস করতে চান, আদায় করতে চান, তাহলে তো আপনি কোনো কিছুই পাবেন না। এই জন্য আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে সরকারকে যদি সহযোগিতা করে এবং সবার যদি লক্ষ্য হয় যে ভোটের মাধ্যমে ভাগ্য নিয়ন্ত্রণ হবে, কে ক্ষমতায় যাবে, এবং সবাই যদি ভোট কেন্দ্রিক সবাই সচেতন থাকে, আপনি 18 কোটি জনতা তারা যদি সজাগ থাকে যে কোনো দুর্নীতি হতে দেব না, রাতে ভোট হতে দেব না, ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না, 18 কোটি জনতার ভিতরে আমার যে টোটাল ভোটার তাদের কথা বাদ দেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীর, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তার দলের নেতাকর্মীদেরকে সচেতন করতে পারে যে না, আমার এই কেন্দ্রে কোনো ভুল মিথ্যা ভোট হবে না, ফলস ভোট হবে না, কাউকে কারচুপি করতে দেব না, ব্যালট বাক্স ছিনতাই করতে দেব না, আমরা এখানে ইস্পাত কঠিন ব্যারিয়ার তৈরি করে ফেলবো যদি এরকম কোনো কিছু হয়, তাহলেই তো প্রশাসনকে সহযোগিতা করে। প্রশাসন, আপনি মাঠ প্রশাসনের কথা বলছেন, টিওনোর কথা বলছেন, এসি ল্যান্ডের কথা বলছেন, এরাই নির্বাচনী কর্মযজ্ঞ করে থাকে ডেপুটি কমিশনার পর্যন্ত, প্রিজাইডিং অফিসার। তো সেই জায়গাগুলোতে যাতে অনিয়ম না হতে পারে, রাজনৈতিক দলগুলো যদি একাট্টা হয় এই সমস্ত বিষয়ে, তাহলেই তো আর কোনো অন্যায় অনাচার হতে পারে না। ঠিকই বলছেন। আমি সাকিব আনোয়ার আপনার বক্তব্য দিয়ে শেষ করব, সংক্ষেপে একটু বলবেন। বিশেষ করে নির্বাচন কমিশন তো রেফারি যে প্রসঙ্গগুলো আসলো, একটা হলো যে পুলিশ প্রশাসন এবং বড় স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো সবাই যদি চায়, এর আগে যতগুলো নির্বাচন ভালো নির্বাচন বলে আমরা জানি, তখন তত্ত্বাবধায়ক সরকার অথবা মানে নির্বাচন কমিশন এবং সেই সময় কোন ধরনের সরকার ছিল তার উপর নির্ভর করে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু বা ভালো হবে। সর্বশেষ বক্তব্য আপনার। হ্যাঁ, মানে একটা প্রশ্ন বারবারই আসে যে এই নির্বাচন কমিশন কি একটা ভালো নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তিনি উপহার দেবেন, সেটা তারা করতে পারবে কিনা। নির্বাচন কমিশন তো আসলে নির্বাচন করে না। নির্বাচন কমিশন ব্যালট ছাপানোর নির্দেশ দেয়, কতগুলো ব্যালট ছাপানো হবে সেই নির্দেশ দেয়, ব্যালটগুলো পৌঁছায় দেয়, আর এরপর ব্যালট গোনায় আসলে ব্যালট গোনায়, কিছু লোক দিয়ে ব্যালট গোনায়। এইটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এরপরে ওই কিছু আপনার আচরণ বিধির ব্যাপারে তারা কিছু সিদ্ধান্ত নেয়, সেইগুলোও কতটুকু নিতে পারে সেটাও তো রাজনৈতিক চাপের উপর অনেকটা নির্ভর করে। ফলে সবকিছু মিলে আসলে নির্বাচন কমিশনের হাতে খুব বেশি কিছু করবার আছে এমনটা না। মূল বিষয়টা হলো যে সিভিল ব্যুরোক্রেসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল।
রাজনৈতিক দলগুলো যদি চায়, সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে কায়সার ভাই আছেন, কায়সার ভাইদের উপরে ডিপেন্ড করছে যে আসলে সামনের ভোটটা কেমন হবে। মানে কায়সার ভাই আছেন এই কারণে বড় দল হিসেবে তার কথা বললাম, অন্যান্য বড় দল যারা আছে তারা থাকলে তাদের কথা বলতাম, যে তাদের উপর আসলে ডিপেন্ড করবে যে এই নির্বাচনটা আসলে কেমন হবে। আমরা একটা কথা বারবার বলি যে ক্ষমতার দাপট মুক্ত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, দেশে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন, এবং পরের যে টার্মগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবগুলো নির্ভর করছে শুরুটার উপরে ক্ষমতার দাপট মুক্ত যদি হয়। তাহলে একটা বিষয় হলো যে আপনি পুলিশ, ওসি, ডিসি কার কথা শুনবে? এখনই ধরেন আপনি যে, এটা হলো বাস্তবতা, সে চিন্তা করতেছে যে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার আর আছেই কয়দিন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আর 5 মাস, এরপরে ধরেন তাদের ভিতরে জন্ম নিয়েছে যে এই রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, কিংবা আরেকটা রাজনৈতিক দল তারা ক্ষমতা আসতে পারে। ফলে তারা যখন তাদের কাছে যায় তখন এই সরকারেরও যদি কেউ সেখানে যায় তার থেকে বেশি প্রাধান্য তারা পায়। এটা খুব স্বাভাবিক, কারণ তাকে তো এরপর চেয়ার বাঁচাতে হবে, তারপর তাকে তো ফেস করতে হবে, ওখানকার এমপি যিনি হবেন। পুরনো পদ্ধতি। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে সবচেয়ে বড় দায়িত্ব এই কারণে রাজনৈতিক দলগুলোর, কারণ যে সংস্কৃতি আমরা দেখে এসেছি সেই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি, এটারও প্রমাণ আছে। দেখেন, আমরা 2 মাস ধরে একই ঘরের মধ্যে বসে থেকে যে বিষয়গুলোতে আমি আপনারটা মানি না সেটা নিয়ে আমরা কথা বলেছি, পাশাপাশি বসে একবারও কারোর সাথে কারো ধরনের কোনো মানে বাকবিতণ্ডা হয় নাই, উচ্চস্বরে কোনো কথা বলতে হয় নাই। তার মানে আমরা তো আসলে পরিবর্তনের দিকে যাচ্ছি, সত্যিকার অর্থে আমরা মিন করছি। বড় দল হিসেবে যারা আছেন তারাও মিন করছেন, এটা আমরা প্রত্যাশা করি। অন্তত এতদিন পর্যন্ত যেটা আমরা দেখেছি তাতে আমরা মনে করি যে আমরা সেটা হয়তো বা অর্জন করতে পারবো এবং সেই দিকে আমরা যাচ্ছি। এবং ডেমোক্রেটিক যে ট্রানজিশনটা আমাদের দরকার, গণতান্ত্রিক রূপান্তর যেটা আমরা বলি, সব কিছুর জন্যই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। আর নির্বাচনের আগে যেটা ভাই বারবার বলছিলেন যে নির্বাচনকে কোনোভাবে আসলে যদি প্রলম্বিত করা হয়, এই নির্বাচন নিয়ে যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন আটকে দেওয়া হয় কোনোভাবে বা আটকে যায় কোনোভাবে, তাহলে বাংলাদেশ ভয়ঙ্কর রকম একটা সংকটের দিকে যাবে। আমরা সেই প্রত্যাশা তো করি না যে সবাই মিলে ভালো নির্বাচন হবে, সেই প্রত্যাশা করি। সুলতান মাহমুদ, অনেক ধন্যবাদ। সাকিব আনোয়ার, অনেক ধন্যবাদ। ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দুটো অগ্রগতি নিয়ে আলোচনা করলাম। একটা হলো যে গণভোট যোগ হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে, সবাই মিলে একটা ভালো নির্বাচন হবে, বাংলাদেশ নতুন পথে অগ্রসর হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছে। সবাই ভালো থাকবেন।